সালাম আলাইকুম ওরহামতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার আজকে নতুন ভিডিওতে। তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখে আপনারা বুঝতেছেন আজকের ভিডিওটা মূলত কোন টপিকটা নিয়ে। আপনারা সবাই জানেন যে বিসিপিএস এর এফসিপিএস যে ডিগ্রিটা আছে সেটা আগে যে ধরেন 4 বছরের ছিল, এখন 5 বছর করা হয়েছে। এবং এই 5 বছরের মধ্যে 2 বছর ট্রেনিংটা যখন আমরা শেষ করি তখন আমাদের একটা পরীক্ষা দেওয়া লাগে যেটাকে বলা হয় এফসিপিএস মিড টার্ম। ওকে, তো এই ভিডিওটা আপনারা কারা দেখবেন? যারা এফসিপিএস পার্ট 1 পাস করছেন বাট মিড টার্ম দেন নাই, ভিডিওটা মূলত তাদের জন্য। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যারা পার্ট 1 পাস করছেন মিড টার্ম দেন নাই প্লাস যারা মেডিসিন এবং অ্যালাইড এর মধ্যে পড়তেছে, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। ওকে, তো আপনারা সবাই জানেন যে রিসেন্ট বিসিপিএস এর যে মিড টার্ম পরীক্ষাটা হয়েছে গত জুলাই মাস, এই মাসের 1 তারিখ 2 তারিখ এবং শুরু করে প্রায় 14 তারিখ পর্যন্ত ছিল পরীক্ষাটা। হ্যাঁ, এই যে 1 থেকে 14 তারিখের মধ্যে এই মিড টার্ম যে পরীক্ষাটা হলো, অনেকেই যে এই বিষয়টা আগ্রহ যে আসলে মিড টার্মের পরীক্ষার স্ট্রাকচারটা কিরকম, পরীক্ষাটা হয় কিরকম, পরীক্ষার পার্ট কয়টা, পরীক্ষায় পাস করতে কত নাম্বার লাগে। ওকে, এরকম অনেকগুলো প্রশ্ন যারা এফসিপিএস পার্ট 1 পাস করে তাদের মাথায় চলে আসে। হয়তো প্রথম দিকে আসবে না, প্রথম 6 মাসে হয়তো আপনার মাথায় কোনো প্রশ্ন আসবে না, বাট ডে বাই ডে যখন আপনি 6 মান্থ থেকে 12 মান্থে আপনার ট্রেনিং করাবে তখন আপনার মাথায় আসবে যে হোয়াট ইজ মিড টার্ম, মিড টার্ম পরীক্ষাটা কি রকম, এটাতে পাস রেট কি রকম, এটা থেকে বসলে পাস করে ফেলে, এটা থেকে কোন রকম গিয়ে অ্যাপিয়ার করলে পাস হয়ে যায়, নাকি এটার জন্য পার্ট 1 এর মতো পড়তে হয়, নাকি এফসিপিএস ফাইনালের মতো পড়তে হয়। এরকম অনেক প্রশ্ন আপনাদের মধ্যে চলে আসে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের এরকম অনেকগুলো প্রশ্ন মাথায় আসে এবং যেগুলোর উত্তর এই পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারেন নাই। ওকে, সো আমি আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। ওকে, তাহলে আরেকটা বিষয় দেখেন, এই মিড টার্মটা যেহেতু নতুন, এই সেশন সহ টোটাল 10 বার মিড টার্ম পরীক্ষা হয়েছে, তার মানে 5 বছর হয়েছে মিড টার্ম পরীক্ষাটা আসছে। ঠিক আছে, তার মানে 5 বছর আগে মিড টার্ম ছিল না, যেহেতু এটা একটা নতুন পরীক্ষা। এটা নিয়ে খুব বেশি মানুষজন আলোচনাও করে না, কথাবার্তাও বলে না। ফার্স্টের দিকে দেখা গেছে কি আপনার পরীক্ষা সবাই দিচ্ছে, পাশ করতেছে, দিচ্ছে, পাশ করতেছে, এই একটা সিস্টেম ছিল। ওকে, এখনো সিস্টেমটা আছে, তবে সবার জন্য না। আমি আপনাদেরকে একটু করে বলি, মেডিসিন এন্ড অ্যালাইড এ এইবার যারা পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, যে সংখ্যা ছিল অ্যারাউন্ড 500, ঠিক আছে, পরীক্ষার্থীর সংখ্যা ছিল অ্যারাউন্ড 500, এইখান থেকে পাস করছে কত, 162। ওকে, তাহলে 500 জনের কাছাকাছি পরীক্ষার্থী এই জুলাই 25 সেশনে মিড টার্ম পরীক্ষা দিছে ফ্রম মেডিসিন এন্ড অ্যালাইড। এর মধ্যে পাস করছে কত, 162 জন। পাস রেটটা কত আপনি যদি হিসাব করেন, পাস রেটটা হচ্ছে আপনার কত, নিয়ার অ্যাবাউট কত, 30, সরি, পাস রেটটা হচ্ছে কত, নিয়ার অ্যাবাউট 35%। ওকে, তাহলে দেখেন এফসিপিএস পার্ট 1 যারা পাস করেন সেখানে পাস রেট দেখা যায় কি 10 থেকে 12%। এফসিপিএস ফাইনাল যারা দেয় তাদের পাস রেটটা হয় আরেকটু কম বা এরকম। বাট মিড টার্ম পরীক্ষাটা অনেক সময় এমন চিন্তা করা হয়ে থাকে যে এখানে 100% এর মধ্যে 100%ই পাস করে যায়, 90%, 95% পাস করে যায়। বিষয়টা এমন না। ওকে, মাথায় রাখবেন মেডিসিন এন্ড অ্যালাইড এ পাশের রেটটা খুবই কম এবং এইবার কত, 35%। গতবার ছিল কত, 56%। এর আগের বার আরেকটু বেশি ছিল, এর আগের বার আরো বেশি ছিল। একদম শুরুর দিকে যখন ছিল তখন পাশের রেট হয়তো 90% প্লাস ছিল। ওকে, যদিও আমার এটা এক্সাক্ট জানা নেই, তবে ডে বাই ডে যে এটা পাস রেট কমতেছে সেটা আমি ভালোভাবে অবগত। ওকে, এবং সামনে যে এটা পাস রেট হয়তো আরো কমবে সেটাও মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন এই 35%, তার মানে 10 জন পরীক্ষা দিলে 3.5 জন ডক্টর এই মিড টার্ম পাস করতেছে, বাকি 6.5 জন ডক্টর পাস করতেছে না। তার মানে বুঝতে হবে মিড টার্মে বসলে আপনি যদি ফ্রম মেডিসিন এন্ড অ্যালাইড হয়ে থাকেন আপনি পাস করতেও পারেন, নাও করতে পারেন। আপনার পাস করার হার কত পার্সেন্ট, 35%। যদি জুলাই 25 হয়ে থাকে, আপনি যখন জানুয়ারি 26 পরীক্ষা দেবেন ইট মে বি 25%, মে বি 20%।
তো এই ভ্যালুটা বা পার্সেন্টেজটা ডে বাই ডে কমতেছে, এটা একটা আমাদের জন্য অ্যালার্মিং। বাট আমরা যেটা করতে হবে, আমরা যারা পার্ট 1 পাস করে একদম গা ছাড়া বাপ নিয়ে মিড টার্ম পরীক্ষার আগে 10-15 দিন কোন রকম পড়ে টরে গিয়ে পরীক্ষা দেব, এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিতে হবে। ওকে, এই চিন্তাটা একসময় করা যেত যখন পাস রেটটা একটু বেশি ছিল, অথবা আপনি মেডিসিন বা অ্যালাইড না হয়ে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট হতেন, লাইক সার্জারি, গাইনি, যেখানে একটু পাশের তুলনামূলক মেডিসিন অ্যালাইডের চেয়ে ভালোই বেশি। সুতরাং আপনি যেহেতু মেডিসিন অ্যালাইডে, সো আপনার একটা মোটামুটি একটা ওয়ার্নিং বা অ্যালার্মিং ফিচার্স হচ্ছে কি আপনার পাস রেটটা কম। সো আপনার একটু কি হতে হবে, বাকিদের তুলনায় আপনার অ্যাওয়ারনেসটা ফর মিড টার্ম বেশি থাকতে হবে। ওকে, তাহলে আপনারা মোটামুটি এইটুক একটা ধারণা পেলেন যে মিড টার্মে বসলেই পাস না। 3.5 জন পাস করলো, 6.5 জন ফেল করলো এই সেশনে, মানে যে সেশনে আমি পরীক্ষা দিছি। ওকে, পরের বার আরো কমতে পারে, আর বাড়তে পারে, বলতে পারতেছি না, বাট ডে বাই ডে যেহেতু কমতেছে, ধারণা করা হচ্ছে নেক্সট বার আরো কমতে পারে। এখন বিষয় হচ্ছে কি, 35% হওয়ার কারণ কি? সবাই তো এফসিপিএস পার্ট 1 পাস করে গেছে, সবারই তো ডেভিডসন জানা আছে, তারপরও কেন 6.5 জন ফেল করলো? ওকে, তাহলে বিষয়টা কেন, এই কেনর উত্তরটাই হচ্ছে আজকে আমার ভিডিও করার মেইন উদ্দেশ্য। ওকে, তাহলে দেখেন, যারা মিড টার্ম পরীক্ষা দিচ্ছে তারা যে ওয়ার্ডে বা যে এনভায়রনমেন্টে কাজ করে, সেখানে যারা আগে থেকে পরীক্ষা দিয়ে আসে, তারা আসলে মানে যেটা আমরা বা আমি ফেস করছি, যেটা আমি খেয়াল করলাম, যে যারা পাশ করে আসে তারা বলে যে মিড টার্ম পরীক্ষাটা একদম সহজ, মিড টার্ম পরীক্ষাতে মোটামুটি একটা কিছুদিন পড়লে পাশ হয়ে যায়, এরকম একটা মিথ বা এরকম একটা ধারণা সবার হয়ে যাচ্ছে ডে বাই ডে। ওকে, এই ধারণাটা কিন্তু চেঞ্জ করা লাগবে। চেঞ্জ কেমনে করতে হবে, এই যে চেঞ্জ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওটা যে কয়জন দেখবে তাদের মাধ্যমে আমি চেঞ্জ করতেছি, তারা ভিডিওটা দেখে তাদের কলিগদেরকে বলবে, ভিডিওটা কলিগদেরকে পাঠাবে, এবং তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা তা না। ওকে, তাহলে ফেল করার একটা মেইন কারণ হচ্ছে কি, ফ্রম যে ওয়ার্ডে কাজ করে বা যে এনভায়রনমেন্টে কাজ করে, সেখানে যারা পাস করে আসছে তারা মিড টার্ম পরীক্ষা সম্পর্কে 100% অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে দিবে না, দিচ্ছে না, বিকজ পাস করে ফেললে আসলে পরীক্ষাটা সহজ হয়। ওকে, সো আমি আজকে আপনাদেরকে একদম অ্যাকুরেট অ্যাপ্রোপ্রিয়েট যেটা দরকার, যেটা আসলে বাস্তব, সেটা আপনাদেরকে আমি বলার ট্রাই করতেছি। ওকে, দেখেন, প্রথম কাজ বললাম ফেল করার একটা কারণ কি, অ্যাওয়ারনেস কম। এখন এই অ্যাওয়ারনেস আজকে থেকে ইনশাআল্লাহ আপনাদের বাড়বে, যেহেতু আমি ভিডিওতে মোটামুটি সবকিছু শেয়ার করব। ওকে, তাহলে 2 নাম্বার কারণ হচ্ছে আপনি পরীক্ষার স্ট্রাকচারটা জানেন না, আপনি পরীক্ষায় প্রিপারেশন কিভাবে নেবেন সেটা জানেন না, পরীক্ষায় প্রিপারেশন কিভাবে নিয়ে কিভাবে অ্যান্সার করে কিভাবে মিড টার্ম প্রক্রিয়াটা শেষ করবেন সেটা জানেন না। এই না জানার কারণ সাথে অ্যাওয়ারনেস কম, সব মিলায় দেখা যাচ্ছে 6.5 জন ফেল, 3.5 জন পাস। ব্যতিক্রম আছে, সবকিছু জেনেও ফেল করতেছে, আবার কিছু না জেনেও পাস করতেছে, এরকমও কিছু আছে, বাট এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন, আপনি যদি এই 35% এর মতো হতে চান, আপনি যদি নেক্সট বার এই যে পার্সেন্টেজ পাস করে তার মধ্যে থাকতে চান, আপনি আমার এই সামনে যে কথাগুলো বলবো সেগুলো একদম একটা খাতা সামনে রাখেন, নোট করা শুরু করেন। আমি একদম এ টু জেড সব বলার ট্রাই করতেছি। ভিডিওটা হয়তো একটু বড় হবে, হয়তো 1 ঘন্টা হতে পারে। ইউটিউব চ্যানেল আপনার দরকার হলে 1.5 বা 1.25 স্পিডে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে মিড টার্ম পরীক্ষার স্ট্রাকচারটা কিরকম হচ্ছে। হ্যাঁ, দেখেন, মিড টার্ম পরীক্ষা ইউজুয়ালি আপনার জানুয়ারি জুলাই মাসের 1 তারিখ 2 তারিখ হচ্ছে রিটেন পার্টটা হয়, তারপর 7-8 তারিখ থেকে হচ্ছে আপনার অস্পিওসকে যে ক্লিনিক্যাল পার্ট আছে সেটা হয়। ঠিক আছে, তাহলে 1 তারিখ কি হয়, 1 তারিখ যে পরীক্ষাটা হয় সেটার নাম হচ্ছে এসবিএ, 2 তারিখ যে পরীক্ষাটা হয় সেটার নাম হচ্ছে এসএকিউ। এসবিএ তে প্রশ্ন কয়টা থাকে, 50টা প্রশ্ন থাকে। এসবিএ তে প্রশ্ন কয়টা, 50টা। সময় কতক্ষণ পাবেন, সময় পাবেন হচ্ছে 50টার জন্য 100 মিনিট। ওকে, তাহলে সময় পাবেন কত, 100 মিনিট 50টার জন্য। ঠিক আছে, এবং মার্কস কত, একটাতে 2 নম্বর করে 100 নাম্বার। ওকে, তাহলে এসবিএ প্রথম দিন হবে, পরের দিন কি হবে, এসএকিউ হবে। প্রশ্ন কয়টা, 20টা। প্রতিটা প্রশ্নে আবার সাব প্রশ্ন থাকে অনেকগুলো, 4টা 5টা করে করে আরো ছোট ছোট অনেকগুলো প্রশ্ন থাকে। তাহলে 20টা বড় প্রশ্ন থাকে, যেগুলোকে 4টা গ্রুপে ভাগ করা হয়, এ বি সি ডি। প্রতিটা গ্রুপে আবার কয়টা করে প্রশ্ন, 5টা করে প্রশ্ন। তার মানে এ তে 5টা, বি তে 5টা, সি তে 5টা, ডি তে 5টা, টোটাল প্রশ্ন কয়টা, 20টা। এই 20টা প্রশ্ন মিলে হচ্ছে এসএকিউ। প্রতিটা প্রশ্নের মার্কস কত, 5। 20টা প্রশ্নের মার্কস কত, 100।
এসএকিউ 100, এসবি 100, টোটাল মার্কস কত 200। এই 200 নাম্বারই হচ্ছে রিটেন পার্ট, যেখানে আপনার পাস করতে হলে 60% মার্ক ক্যারি করা লাগবে। দ্যাট মিন্স কত 120। ওকে, তাহলে বুঝতেছেন মার্ক ডিস্ট্রিবিউশনটা রিটেন পার্টটার কিরকম। ওকে, এরপরে আপনার রিটেন পরীক্ষাটা কিছুদিন পরে রেজাল্ট দিবে। আপনি যদি পাস করে যান আপনি ক্লিনিক্যাল অ্যাপিয়ার করতে পারবেন। ফেল করলে 6 মাস পর আবার আপনি নতুন করে রেজিস্ট্রেশন করে রিটেন পার্ট দিবেন, দেন রিটেন ক্লিয়ার করে সেইবার ক্লিনিক্যাল দিয়ে দেন পাস করলে আপনার মিড টার্ম ক্লিয়ার হবে। ওকে, তাহলে এসএকিউ এসবি এর মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝলেন। এবার আসে ক্লিনিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশনটা। ক্লিনিক্যাল দ্যাট মিন্স অস্কি অসপি। এখানে টোটাল প্রশ্ন হচ্ছে কয়টা 15টা। প্রশ্ন কয়টা বলেন 15টা। আমি এখন যা বলবো একটু কষ্ট করে নোট ডাউন করেন, কারণ এগুলো আপনার কাজে লাগবে। কারণ আপনি মার্কস ডিস্ট্রিবিউশন না জানলে আপনি কোত্থেকে কি পড়বেন কি কিছুই বুঝবেন না। ওকে, অসপিতে 10টা প্রশ্ন থাকে 5 নাম্বার করে 50, অস্কিতে 5টা প্রশ্ন থাকে 10 নাম্বার করে 50। তাহলে এদিকে 10টা স্টেশনে 50, এদিকে 5টা স্টেশনে 50, দুটা মিলে কত 100। অসপি প্লাস অস্কি টোটাল 15টা স্টেশন মিলে আপনার মার্কস কত 100। পাস করতে কত লাগবে 60 লাগবে। ওইদিকে 120 পেয়ে পাস করে এখানে অ্যাপিয়ার করবেন, এখানে 60 পেয়ে পাস করলে আপনার মিড টার্ম পাস। ঠিক এইটুকু আশা করি আপনারা সবাই বুঝছেন। এইবার আসি এসবিএ কোত্থেকে পড়বেন, এসএকিউ কোত্থেকে পড়বেন, অসপি কোত্থেকে পড়বেন, অস্কি কোত্থেকে পড়বেন। সবগুলো প্রশ্নের উত্তর আমি 1 বাই 1 দিচ্ছি। দেখেন শুরুতে আসি এসবিএ। শুরুতে আসি এসবিএ। দেখেন এসবিএ এর জন্য 50টা প্রশ্ন টোটাল। হ্যাঁ, এই 50টা প্রশ্নে আপনার মার্কস হচ্ছে 100, আর এসএকিউতে 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত 5, এখানে কত 100। ঠিক আছে, এই দুই 100 মিলে আপনার কত পেতে হবে 120 পাওয়া লাগবে। দ্যাট মিন্স কত 60% মার্ক পাওয়া লাগবে। ওকে, বুঝতে পারছেন। এবার দেখেন তাহলে এই এসবির জন্য পড়বেন কি, প্রশ্ন একটা আপনার মাথায় সবার আগে আসবে। দেখেন এইবার 50টা প্রশ্নের মধ্যে আপনি যদি একটু দেখেন এই প্রশ্নগুলো আসলে কোথাও পাওয়া যায় না। কেন? প্রশ্ন তো আমাদেরকে দিয়ে দেয় না। আমি যেহেতু এবার পরীক্ষা দিচ্ছি আমার কাছে প্রশ্নগুলো যেটুকু মুখস্থ আছে আমি ওই অনুযায়ী আপনাদেরকে বলতেছি। চ্যাপ্টার 1 থেকে ডায়াগনস্টিক এরর থেকে এবার একটা প্রশ্ন দিছে। ওকে, ডায়াগনস্টিক এরর থেকে এবার একটা প্রশ্ন দিছে চ্যাপ্টার 1 থেকে। ডেভিডসনের কথা বলতেছে। হ্যাঁ, ডেভিডসনের চ্যাপ্টার 1 থেকে একটা প্রশ্ন দিছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 থেকে আরেকটা প্রশ্ন দিছে যে একটা ড্রাগ ট্রায়াল দেয়া হবে 120 জন মানুষের মধ্যে, এটা কোন ফেজে পড়ে। এটা ফেজের একটা বক্স আছে, ফেজ 1 2 3 4, ডেভিশন করলেই পাবেন। ওকে, এই বক্সটা থেকে প্রশ্নটা আসছে এবং বক্সটা আপনার পেজ দেখবেন বই ডেভিশন করলে সেকেন্ড চ্যাপ্টার একটা বক্স দেখবেন হাতের রাইট ডান সাইডে, ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ফেজ 4, এখানে পিপলের সংখ্যা লেখা আছে। ওকে, আমাদের সময় ছিল 120টা পিপলের মধ্যে যদি আপনি একটা ওষুধ ট্রায়াল দেন এটা কোন ফেজে পড়ে, এটা হচ্ছে ফেজ 2 তে পড়ে। ওকে, তাহলে চ্যাপ্টার 1 থেকে ডায়াগনস্টিক এরর থেকে প্রশ্ন আসছে, চ্যাপ্টার 2 থেকে কি আসছে বলেন আপনার ফেজ থেকে প্রশ্ন আসছে, ফেজ কোন ফেজে পড়ে। ঠিক আছে, চ্যাপ্টার 3 থেকে কোনো প্রশ্ন আসে নাই। চ্যাপ্টার 4 থেকে দুইটা প্রশ্ন আসছে, একটা ছিল কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সির সাথে রিলেটেড অর্গানিজম গুলোর নাম, আর একটা ছিল হেরিডিটারি অ্যাঞ্জিওএডেমা ট্রিটমেন্ট C1, যে আমরা কনসেন্ট্রেট যেটা দিয়ে থাকি আর কি, এইরকম প্রশ্ন আসছিল। আমি আপনাদেরকে এখন 50টা প্রশ্ন ধরে ধরে বলবো না, আমি আপনাদেরকে 4টা প্রশ্ন বললাম জাস্ট এইটুকু বোঝার জন্য প্রশ্নগুলো কিরকম হয়। আপনার কি মনে হয় এই ডায়াগনস্টিক এরর আপনি এফসিপিএস 2 বছর ট্রেনিং এ কোথাও পড়ছেন? ফেজ 120 জনের উপর ট্রায়াল দিবেন, কোন ওষুধ ট্রায়াল দিবেন, কোন ফেজে পরে এগুলো পড়ছেন? কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে কোন অর্গানিজম পড়ছেন? পড়েন নাই। হেরিডিটারি অ্যাঞ্জিওএডেমা ম্যানেজমেন্ট আপনি রিটেন পার্ট হয়তো পড়বেন, যেহেতু এটা প্রিভিয়াস একটা প্রশ্নে আছে। তার মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি 50টা প্রশ্নের মধ্যে 5-10টা প্রশ্ন এমন যেগুলো আপনার মুখস্থ ছাড়া সম্ভব না, আর বাকি 40টা প্রশ্ন এমন যেগুলো আপনার ক্লিনিক্যাল রিলেশন করে আপনার বুঝতে হবে। 3-4 লাইনের প্রশ্ন থাকে। হ্যাঁ, তো আপনি যদি মোটামুটি থিওরিটিক্যাল রিটেন পার্টটা ক্লিয়ার রাখেন
আপনার এসবিএ অনেকটুকু ক্লিয়ার হবে। সো রিটেন পার্ট নিয়ে আমি সেজন্য বেশ অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব। জাস্ট এইটুকু বোঝাচ্ছি যে রিটেন পার্ট দিয়ে এসবিএ পুরোটা কভার হবে না। এরকম জাতীয় প্রশ্নগুলো বুঝতে হলে আপনার কি করতে হবে? ঠাডা মুখস্থ করতে হবে এফসিএস পার্ট 1 এর দাগানো লাইনগুলো। এই প্রশ্নগুলো সব কিন্তু এফসিএস পার্ট 1 এর দাগানো লাইন। তার মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি এসবিএ তে 50টার মধ্যে ভালো মার্কস ক্যারি করতে চান, 40 প্লাস এসবিএ হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনার যেটা করতে হবে, পার্ট 1 স্টাইলে অ্যাটলিস্ট একবার ডেভিশন পুরোটা পড়ে ফেলতে হবে। পার্ট 1 স্টাইলে মানে বুঝছেন তো না, যেসব দাগানো লাইন আছে সব ঠাড়া মুখস্থ করেন। প্রথম কাজ কিসের জন্য? এসবিএ এর জন্য প্রথম কাজ। যখন আপনি রিটেনে প্রিপারেশন নেবেন, তখন এই মুখস্থের মধ্যে যে বিষয়গুলো বোঝায় সেগুলো আপনার মাথায় ঢুকে যাবে। যেমন সিনারিও 4 লাইনের যদি একটা প্রশ্ন দেয়, একটা পেশেন্ট আসছে, ধরেন কথার কথা পেশেন্টের হাইপোনেট্রিমিয়া আছে, হাইপারক্যালামিয়া আছে, হাইপোগ্লাইসেমিয়া আছে, হাইপোটেনশন আছে, পিগমেন্টেশন আছে, কোন একটা সময় টিবি হয়েছিল, অথবা এখন টিবির ফিচার্স আছে, কেমন যেন আপনার মনে হচ্ছে এটা একটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির কেস। এরকম 4-5টা ক্লু দিল, 6-7টা ক্লু দিলে আপনি কেস ধরতে পারবেন, ডায়াগনোসিসে পৌঁছাতে পারবেন। তবে এইরকম যখন প্রশ্ন দিবে, এখানে আপনার কেস ধরার কিছু নাই, ডায়াগনোসিসে পৌঁছার কিছু নাই, শুধু আছে কি মুখস্থ। তার মানে আপনার যদি এসবিএ তে ভালো মার্কস ক্যারি করতে হয়, দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডায়াগনোসিস ধরা, আর একটা হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যার জন্য পড়বেনটা কি? প্রশ্ন না, পড়বেন হচ্ছে এফসিএস পার্ট 1 এর সব দাগানো লাইন, এই পসিবল পুরো ডেভিডসন একবার। দুটা কথাই ইম্পর্টেন্ট, পুরো ডেভিডসন পড়তে না পারলে শুধু দাগানো লাইন পড়েন। অ্যাটলিস্ট এসবিএ তে আপনার এইরকম যেগুলো উল্টাপাল্টা প্রশ্ন আসবে, যেগুলোতে মেমোরাইজেশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই, সেগুলো তো ভালো মার্কস ক্যারি করবেন। ওকে, তাহলে এসবিএ এর জন্য তাহলে বই কি? ডেভিডসন, অনলি ডেভিডসন, আর কিছু লাগবে না। এবার আসি এসএ কি। এসএ কি জন্য কি পড়বেন? এসএ কি এর জন্য কি পড়বেন? নাম্বার 1 ডেভিডসন। এসএ কি এর জন্য কি করবেন? নাম্বার 1 কি বলেন? ডেভিডসন। প্রশ্ন হচ্ছে ডেভিডসন থেকে পড়বেনটা কি? চ্যাপ্টার 1 কি আমি টানা মুখস্থ করতে থাকবো লেখার জন্য? না। চ্যাপ্টার 2 টানা মুখস্থ করতে থাকবো লেখার জন্য, মানে প্রশ্নের উত্তর লেখার জন্য? তাও না। তাহলে এই ডেভিডসন পড়ার একটা কি আছে? সিস্টেম আছে ফর এসএকিউ। সিস্টেমটা কি? আপনি ডেভিডসন পড়ার আগে খুলবেন কি বলেন তো? আপনি খুলবেন থ্যালামাস। থ্যালামাস হচ্ছে কোনটা? থ্যালামাস, থ্যালামাসের তো অনেকগুলো বই আছে। এফএস মিড টার্মের মেডিসিন অ্যালাইডের থ্যালামাসের একটা বই আছে। হ্যাঁ, আপনি দেখায় আপনাদেরকে, বইটা আমার কাছে আছে, এই যে এফপিএস মিড টার্মের থ্যালামাস, মিড টার্মে একটা রিটেনের বই আছে। এখানে আমি বিগত 9টা সেশনে যে পরীক্ষাগুলো হয়েছে, 9টা সেশন আমারটা ছাড়া আরো 9টা হয়েছে না? প্রশ্ন কয়টা? টোটাল 180টা প্রশ্ন। এখানে 180টা প্রশ্ন সলভ আছে উইথ রেফারেন্স ফ্রম ডেভিডসন এন্ড ফ্রম আদার সাম সোর্সেস। ওকে, এই ছাড়া 180টা ছাড়াও এখানে আরো অনেকগুলো এক্সট্রা প্রশ্ন আমি বানাই দিছি, এক্সট্রা অনেক ইনফরমেশন আমি বিভিন্ন জায়গা থেকে লিখে দিছি। ওকে, তাহলে আপনার রিটেনের জন্য প্রথম ডিভিশন পড়ার আগে কি লাগবে? প্রিভিয়াস কোয়েশ্চন সলভ লাগবে। তাহলে এখানে কয়টা প্রশ্ন আসছে বলেন? 180টা। এই 180টা, আর আমাদের সময় আসছে কয়টা? 20টা প্রশ্ন। কয়টা? 200টা। এই 200টা প্রশ্ন সবার আগে সলভ করবেন। তাহলে কি পাবেন? একটা আইডিয়া পাবেন কোত্থেকে প্রশ্ন হচ্ছে। যেমন আমাদের বই খুললে আপনি এখানে দেখেন, জানুয়ারি 25-এ 20টা টপিকের নাম লেখা, জুলাই 24-এ 20টা টপিকের নাম লেখা। কোত্থেকে প্রশ্ন আসছে? জানুয়ারি 24-এ 20টা টপিকের নাম লেখা। এভাবে 9টা সেশনের সব টপিকের নাম এখানে লেখা আছে। তাহলে আপনি প্রথমে সূচি দেখবেন, এরপরে আপনি সিস্টেম ওয়াইজ সলভ করেন। কথার কথা, আপনি ধরেন রেসপিরেটরি সিস্টেম পড়তে চাচ্ছেন আজকে, হ্যাঁ, আপনি প্রথমে দেখবেন জানুয়ারি 25-এ রেসপিরেটরি সিস্টেম কি আছে, জুলাই 24-এর যে রেসপিরেটরি সিস্টেম কি আছে। এইভাবে সিস্টেম ধরে ধরে প্রথম কাজ হচ্ছে এটা পুরোটা সলভ করা, প্রথম কাজ। ওকে, এই বই সম্পর্কে আরেকটু আপডেট দিই। এই বই তো লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, দ্যাট মিনস জুলাই 25 তো নাই, জুলাই 25 আমি এটা সলভ করব। সলভ করে এটা পিডিএফটা আমি আমার ড্রাইভে রাখবো। যারা এই বইটা লাইব্রেরি থেকে কিনবেন, তারা রিসিটের ছবি, বইয়ের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে পাঠালে আমি আপনাদেরকে এই বইয়ের আপডেটেড যে ইনফরমেশন গুলো আছে ফর জানুয়ারি 26, আমি এগুলো সব ফ্রিতে আপনাকে ড্রাইভে দিয়ে দেবো। বাট আপনার এই বইটা কিনা লাগবে ফ্রম লাইব্রেরি। বইটার দাম খুবই অল্প, 500 টাকা। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01878341
4290 লিখে নেন। তাহলে এই বই আসলে এটা ফার্স্ট এডিশন, হ্যাঁ, এটা সেকেন্ড এডিশন আসবে কত, প্রায় আপনার আরো 8 মাস, মানে এটা আছে আমি জানুয়ারি কত সরি জুলাই 26-এর সময় হয়তো সেকেন্ড এডিশন আসতে পারে। জানুয়ারি 26 সেকেন্ড এডিশন আসবে না, 6 মাস পর এডিশন আসবে না, আসবে 1 বছর পর। সো আপনি কি করবেন, আপনি যেটা করবেন এটা কালেক্ট করবেন, আমাকে ছবি তুলে পাঠাবেন, আমি আপনাকে রিভাইজড এডিশনটা পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো। রিভাইজড এডিশনে কি থাকবে, এইটা প্লাস এইটার সাথে নতুন যে প্রশ্নটা আসছে সেটা, সাথে আমাদের সময় যে এসবি গুলো আসছে সেগুলো, সাথে এখানে যদি কোনো কারেকশন থাকে সেগুলো, সবগুলো মিলে একটা রিভাইজড এডিশনের পিডিএফ পাবেন ফুল ফ্রিতে। তবে এটা নিতে হবে। বলো, একটা সোর্স কি থ্যালামাস, থার্ড সোর্স হচ্ছে আপনার জলিল স্যারের একটা বই আছে, জলিল স্যারের একটা বই আছে, বইটা নেওয়া লাগবে। হ্যাঁ, বইটা আমার কাছে আছে, আমি দেখাই একটু করে। এই যে জলিল স্যারের অস্পিয়সকে একটা বই আছে, হ্যাঁ, ভলিউম 1 ভলিউম 2 বা পার্ট 1 পার্ট 2, একটু দাম বেশি, মনে হয় 1800-2000 টাকা এরকম নেয় আর কি। হ্যাঁ, তো এটা লাগবে আপনার রিটেনের জন্য। বইয়ের নাম কিন্তু অস্পিয়সকি লেখা, আর আমি লাগতেছে কোথায় বলেন, এসএকিউতে। কেন, এই বইটাতে আপনি এক্স-রে, ইসিজি, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, ফাইব্রো স্ক্যান সহ অনেক রকমের রিপোর্ট আছে যেগুলো ইন্টারপ্রিটেশন, যেগুলো অস্পিয়সকিতে আসে, রিটেনে আসে না। বাট এগুলো ছাড়া এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো এইরকম টাইপসের, কেস টাইপসের, 3-4টা লাইন আছে, অনেকগুলো ক্লু আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ইউর ইনভেস্টিগেশন, এই টাইপসের, যেগুলো আপনার কোথায় লাগবে, রিটেনে লাগবে। সুতরাং আপনি যখন রিটেন পড়বেন, এখান থেকে কথার কথা আপনি যদি পারেন প্রথমবার পুরোটা পড়বেন রিটেনের জন্য। কেন, আপনি একটা এক্সরে পড়তেছেন, টপিকটা হচ্ছে ধরেন পোস্ট টিবি ব্রঙ্কিটিসিস, পোস্ট টিবি ব্রঙ্কিটিসিস এর প্রশ্ন এখানে আছে, হয়তো এক্সরে ছাড়া আছে হিস্ট্রি, তার মানে আপনি যদি ওখান থেকে পড়েন আপনার পোস্ট টিবি ব্রঙ্কিটিসিস টপিকটা কভার হবে। আমার কথা বুঝছেন? আপনি ধরেন একটা এন্ডোস্কোপি করতেছেন, ওখানে ধরেন ডায়াগনোসিস হচ্ছে আপনার ইসোফেজিয়াল ভেরিক্স বা ভেরিস, এই জাতীয় সিএলডির একটা কেস, সিএলডির কেস এখানেও থাকতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, রিটেনে আপনাকে ছবি দিবে না, রিটেন আপনাকে এক্সরে ছবি দিবে না, ইসিজির ছবি দিবে না, সিটি স্ক্যান, এমআরআই, হোয়াট এভার এনি রিপোর্টের ছবি দিবে না, প্রশ্ন দিবে রিটেনে 3-4 লাইনের একটা প্রশ্ন। বাট এই প্রশ্ন এই 200টা, এখানে অ্যারাউন্ড কয়টা স্টেশন, 550-র কাছাকাছি, 514টা মতো, 516টা মতো মনে হয় স্টেশন আছে, 500 প্লাস আছে আর কি। হ্যাঁ, 500 প্লাস স্টেশনের মধ্যে একদম কম হলো মিনিমাম অ্যারাউন্ড 200 এমন প্রশ্ন আছে যেগুলো শুধু রিটেন ওয়ালা, আর বাকিগুলো এগুলো রিপোর্ট ওয়ালা। হ্যাঁ, ইসিজি, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই। আপনি চেষ্টা করবেন, আপনি যখন প্রথমবার প্রিপারেশন নেবেন তখন এটা পুরোটা সলভ করার। তাহলে এটা পুরোটা একবার সলভ করবেন, এটা পুরোটা একবার সলভ করবেন, এরপরে ডিভিশনে যাবেন। ওকে, এখন কথা হচ্ছে এগুলো যখন সলভ করবেন তখন ডেভিডসন পাশে রাখবেন। কেন, ধরেন আপনি পলিসাইথেমিয়া রুব্রা বেড়ার একটা প্রশ্ন সলভ করতেছেন, হ্যাঁ, আপনি সাথে সাথে ডেভিডসন খুলবেন, পলিসাইথেমিয়া রুব্রা বেড়ার পাশে মিড টার্ম শব্দটা লিখে রাখবেন এমটি দিয়ে। হ্যাঁ, এইখান থেকে পলিসাইথেমিয়া রুব্রা বেড়া পুরোটা পড়ে ফেলবেন। কথার কথা, পরীক্ষায় আসছে পলিসাইথেমিয়া রুব্রা বেড়ার দুটা ম্যানেজমেন্ট, ধরেন কথার কথা ওখানে আসছে, ধরেন আপনি লিখলেন ভ্যানিসেকশন, অ্যাসপিরিন, দুটো শব্দ লিখলেন। বাট আপনার সেশনে আসতে পারে 6টা ম্যানেজমেন্ট, 5টা ম্যানেজমেন্ট, কি করবেন? তাহলে আপনার ডেভিশন পড়তে হবে। তাহলে আপনি যখন এই 200টা প্রশ্ন সলভ করবেন 200 বার ডেভিশন দাগাবেন, এই 514টা প্রশ্ন সলভ করবেন 514 বার ডেভিশন দাগাবেন। এখন প্রশ্ন হচ্ছে কি 500, 200, 750, সরি 700-র মতো কি প্রশ্ন আছে? অনেকগুলো এখানে ওভারলেপ আছে, যেমন পলিসাইথেমিয়া রুব্রা বিভিন্ন অ্যাঙ্গেলে এখানেও আসছে ওখানেও আসছে। সুতরাং আপনি এটা পড়ার সময় ডেভিশন পাশে রাখবেন, পলিসাইথেমিয়া রুব্রা বেড়া পড়তেছেন, টপিকটা দাগান, একবার রিডিং দেন, থরো রিডিং দেন, পুরোটা রিডিং দেন, কোত্থেকে? ডেভিডসন থেকে। আপনি ধরেন সাবএকিউট থাইরয়েডাইটিস এর প্রশ্ন এখানে আছে, আপনি এখান থেকে ডিকোয়েভান্স থাইরয়েডাইটিস এর প্রশ্ন এখান থেকে আছে। হ্যাঁ, আপনি এখান থেকে ধরেন গনোরিয়ার প্রশ্ন আছে, তাহলে আপনি গনোরিয়া টপিকটা পুরোটা করে ফেলেন। তাহলে আপনি এই 700টা প্রশ্ন সলভ করার সময় 700 বার ডেভিডসন পড়লেন, তাই না? ডেভিডসন পুরোটা পড়া কত পার্সেন্ট হয়েছে আপনার বলেন তো? এগুলো অলমোস্ট 70-80% শেষ। এইটাই হচ্ছে আপনার রিটেনের প্রিপারেশন। তাহলে আলাদা করে ডিভিশন পড়তে হবে? একেবারে হবে না, তা বলবো না। কেন, ধরেন ডিআইসি থেকে প্রশ্ন আসছে কথার কথা, হ্যাঁ আসলে আসছে। তারপর ধরেন টিটিপি থেকে প্রশ্ন আসছে এখানে,
তারপর ধরেন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থেকে প্রশ্ন আছে, তাহলে ওখানে 3টা টপিক টানা আছে না হেমাটোলজি লাস্টের দিকে। এর আগে কি আছে, একটা থ্রম্বোএম্বোলিজমের ম্যানেজমেন্টের টপিক আছে। এই থ্রম্বোএম্বোলিজম ম্যানেজমেন্টের টপিক হয়তো রিটেন এখানে আপনি কোনো প্রশ্ন নাও পেতে পারেন, অস্টিওস্কিতে কোনো প্রশ্ন নাও পেতে পারেন, তবে এটা এগুলোর সাথে একটা রিলেটেড টপিক পড়ে ফেলবেন। থ্রম্বোএম্বোলিজম যখন পড়তেছেন ম্যানেজমেন্ট, ওই হেমাটোলজি থেকে আপনি চলে যাবেন কোথায়, একবার চলে যাবেন পালমোনারি এম্বোলিজম টপিকে, আমাকে তো বুঝছেন পালমোনারি এম্বোলিজম টপিকটাতে, আরেকবার চলে যাবেন একিউট মেডিসিনের ডিপ ভেইন থ্রম্বোসিসে। তাহলে ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম সাথে ভেনাস থ্রম্বোএম্বোলিজম ম্যানেজমেন্ট, তিনটা ওভারল্যাপ করে পড়েন। ওকে, তাহলে পড়ার টেকনিকটা যদি অ্যাপ্লাই করতে না পারেন, আমি আবারও বলি এই 35% এর মধ্যে আপনি থাকবেন না। সবচেয়ে একটা সুন্দর পরামর্শ দিয়ে যদি পারেন করেন, করতে পারলে খুবই খুবই ভালো হবে। হ্যাঁ, আর আমি যে সিক্রেট গুলো শেয়ার করতেছি বিশ্বাস করেন এগুলো অনেকে শেয়ার করবেন না, কারণ নিজের কষ্টের কথা অনেকে বলতে চায় না। হ্যাঁ, দেখেন নাম্বার 1 লেখা আছে এখানে 1, হ্যাঁ এখানে লেখা আছে নাম্বার 2, এরকম আমার কাছে 3টা খাতা আছে। হ্যাঁ, এটা নাম্বার 3 ছিল আর কি সম্ভবত। হ্যাঁ, 3-4টা খাতা আছে। খাতাগুলোতে কি লিখছি, খাতাগুলোতে লিখছি আপনি এফসিএস পার্ট 1 পাস করছেন না, এখানে কি এরকম লিখছেন, আমাকে বলেন তো এরকম প্রশ্ন লিখছেন আপনারা? লিখেন নাই। ফাইনাল পরীক্ষার পরে মিড টার্ম রিটেন লিখবেন, লেখার অভ্যস্ততা তো হারাই ফেলছেন, তাই না? তাহলে আপনি মিড টার্ম প্রিপারেশনের সময় অবশ্যই লিখে লিখে প্রশ্নগুলো সলভ করেন। দিস ইজ, এটা সবচেয়ে বেস্ট, বেটার হবে, বেস্ট হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমার এখানে ডেভিডসনের অলমোস্ট অল্প চ্যাপ্টার ছাড়া সব লিখে আছে, সব আমি লিখে ফেলছি। কিসের জন্য? রিটেনের জন্য। হেল্প করছে কোথায়? এসবিএ তে হেল্প করছে, কোথায় অস্টিওস্কিতে হেল্প করছে, কোথায় ক্লিনিক্যালে। কিরকম লিখছি, লেখার স্টাইলটা দেখেন, তাহলে আপনি এভাবে লিখবেন। হ্যাঁ, ধরেন আমি নেফ্রোলজি চ্যাপ্টারটা নোট করতেছি, টপিক কি, একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। প্রশ্ন আসছে, রিটেনে প্রশ্ন আসছে। সো আমি কিন্তু নির্ধারণ করলাম, দেখেন পিপিআই, এনএসএইডস, অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন, মেসালাজিন, তারপর হচ্ছে একিউট পাইলোনেফ্রাইটিস, টিবি, ল্যাপ্টোস্পাইরোসিস, এগুলো হচ্ছে একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের রিস্ক ফ্যাক্টর। আপনার আমাদের সময় এবারও প্রশ্ন আসছে এই টপিক থেকে, জানেন? তাহলে আপনাকে কিন্তু ক্লু দিবে, একটা প্রশ্ন যদি দেয় যে একটা পেশেন্ট আসছে যে এনএসএইডস খাইছে, নাম দিয়ে দিল, ধরেন কিটোরোলা খাইছে কোন একটা ব্যথার জন্য, পরের দিন দেখা গেল হঠাৎ করে তার ইউরিন আউটপুট কমে গেছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? What other clinical features may present in this patient? What is the investigation? What is the treatment? এর বাইরে এই টপিক থেকে আর কিছু লাগবে লাগবে না। আমি আমার মতো করে লিখছি। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমি লিখলাম ধরেন একিআই প্লাস মাইনাস অলিগোরিয়া, ড্রাগ হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন থাকতে পারে, এবং এগুলোর ফিচার্স হিসেবে ফিভারেজ থাকে, ইওসিনোফিলিয়া থাকতে পারে 20 to 30% কেসে, প্রোটিনিউরিয়া থাকতে পারে, এবং ইউজুয়ালি পিসিআর লেস দ্যান 100 হয়। ইউরিনারি করলে ডাব্লিউবিসি সেল, লিউকোসাইট, ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যেতে পারে, ইউরিন সিএসএ স্টেরাইল পাওয়া যেতে পারে, কোনো গ্রোথ পাবেন না। ওকে, ইনভেস্টিগেশন কি, রেনাল বায়োপসি, তারপর ড্রাগ ইনডিউস কেস আমরা ইউসিনোফিলিয়া পাই হয় আর সিবিসি তে, আর সিবিসি তে ইনফেকশন থাকলে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়, ইউরিনাইতে আমরা ইউসিনোফিলিয়া পাই। ওকে, তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশন। ম্যানেজমেন্ট কি, উইথড্র অফ দ্য ড্রাগ, হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড, ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। টপিকটা শেষ। তাহলে আমি নোট ডাউন করলাম নেফ্রোলজি। আমি কি এখানে বলেন আমি এখানে কি জিএফআর এর লেভেল নোট ডাউন করছি? করি নাই। আমি এখানে কি এসিআরপিসি এর লেভেল নোট ডাউন করছি? করি নাই। আমি এমন টপিক নোট ডাউন করছি যেটা আমার লিখতে হবে আইদার ইন এসএকিউ অর ইন অসপি, এবং এটা থেকে প্রশ্ন কি এসবি তে আসবে না? অবশ্যই আসবে। যে প্রশ্নটা বলছে সে একই স্ট্যান্ড দিয়ে দিবে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এসবি তে আসছে ডায়াগনোসিস কি, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে আপনার কাজ হবে নেফ্রোলজি চ্যাপ্টার ধরলেন, যে সকল টপিক আসার মতো এই জিনিসটা লিখবেন কখন, আপনি প্রথমে এই 20টা ওই 500টা প্রশ্ন সলভ করলে একটা আইডিয়া হবে, এরপরে লিখলে সবচেয়ে বেটার। তাহলে আপনি জাস্ট ওই টপিক গুলো টাচ করবেন, ওই টপিকের কাছাকাছি ইকুইভ্যালেন্ট টপিক টাচ করবেন। ঠিক আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস নোট করবেন, পরে পেজে আইজি নেফ্রোপ্যাথি ছোট্ট করে নোট করলেন, এইচএসপি ছোট্ট করে নোট করলেন, টেট্রাড এইচএসপি যে টেট্রাডটা থাকে, হ্যাঁ পিএইচডি ছোট্ট করে নোট করলেন, অ্যালপোর্সিনাম ছোট্ট করে নোট করলেন। যেগুলো প্রশ্ন, অ্যালপোর্সিনাম প্রশ্ন কোথাও আসে নাই, না রিটেনে না অসপি, মানে জলি স্যারের বইও নেই, আমাদের থেরামাসেও নেই। তারপর আমি লিখছি কেন, আমার মনে হচ্ছে এটা আসতে পারে, আমার মনে হচ্ছে একটা বইকে আসতে পারে যে একটা পেশেন্ট আসছে যা বলতে পারে যে হেমাছড়ি ইএসআরডি ফিচার্স দিয়ে দিল, তারপর বলতে পারে যে তার ডিফনেস এর একটা হিস্ট্রি দিয়ে দিল, কনজেনিটাল কোন একটা ক্লু দিয়ে দিল, ডায়াগনোসিস কি, অ্যালপোর্ট সিনড্রোম, ট্রিটমেন্ট কি, আসতে পারে। আমার মনে হচ্ছে আমি নোট করছি,
এরকম আপনারও মনে হতে হবে এরকম কিছু টপিক আছে যেগুলো আপনি না এখানে না এখানে এখানে থাকবে। তাহলে এই 700-র বাইরে দেখা যাবে কি এরকম পুরো ডিভিশন করলে আপনার মিনিমাম আরো 100 টপিক বাড়তে পারে। তারপর দেখেন আমি শুধু নেফ্রোলজি দেখাচ্ছি, এটা নিয়ে আইডিয়া করে বাকিগুলো আপনি নোট করবেন, সব তো আসলে সম্ভব না। আর এই খাতার পিডিএফও আপনাদেরকে দেওয়া সম্ভব না। অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ পরীক্ষায় প্রায় সময় আসে, এবার বলেন আগের বছর প্রায় সময় আসে না। এসবি তো হলে এসবি, এসএ কি হলে এসএ কিউ, অসপি হলে অসপি, চলে আসে, নোট ডাউন করে ফেললাম। রেনাল আর্টারি স্টেনোসিস প্রশ্ন এবার আমাদের কাছে আসছে, এসবি তে আসছে এবার। হ্যাঁ, তারপর দেখেন টিটিপি থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি মাহা, এখানে আমি ডিআইসি নোট করলাম, টিটিপি নোট করলাম, হাস নোট করলাম। দেখেন ডিআইসি টিটিপি কি নেফ্রোলজির টপিক না, বাট এগুলো হাসের ইকুইভ্যালেন্ট টপিক, নোট করলাম। তারপর সিকিউরিটি যেগুলো আমার দরকার, একুট পাইলোনেফ্রাইটিস, ইউরোলিথিয়াসিস, প্রোস্টেট ক্যান্সার, বিপিএইচ। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে অনেকগুলো জিনিস লিখে নেই। ঠিক আছে, আমি এখানে চাইলে দেখেন আপনি প্রোস্টেট ক্যান্সার, বিপিএইচ, আমি এখানে ইউরোলিথিয়াসিস, আমি অনেকগুলো টপিক স্কিপ করছি না, সেগুলো আসলে প্রশ্ন আসে না খুব একটা, ওই জন্য লিখি নাই। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি পুরো ডিভিশনটাকে এরকম 3-4-5টা খাতায় সাজান নিজের জন্য, এমন ভাবে সাজাবেন এই সাজানো দিয়ে আপনার মিড টার্ম ক্লিয়ার হবে, পরের পরীক্ষা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রিটেন পড়ার স্টাইল কি, থ্যালামাস সলভ করবেন 200টা প্রশ্ন, সাথে আমার এক্সট্রা যা ইনফরমেশন আছে জুলিসার সলভ করবেন 514টা প্রশ্ন। ডিভিশন হাতে নেবেন, হাতে কলম নেবেন, লেখার অভ্যাস না থাকলে তাহলে বাদ দেন, আপনি শুধু ডিভিশন পড়েন, ডিভিশন লাইন বাই লাইন পড়ার দরকার নাই। ফর এসএকিউ পড়বেন কোন স্টাইলে, এই যে 700টা টপিক 700টা প্রশ্ন আছে না, এই 700টা প্রশ্নের টপিক গুলো আবার পড়েন, সাথে ইকুইভ্যালেন্ট টপিক গুলো পড়েন, এইভাবে ডিভিশন পড়েন। এসএকিউতে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 কখনো প্রশ্ন আসে না, চ্যাপ্টার 3 থেকে আসছে। আপনার মাঝে মধ্যে ক্রোমোজোমের ছবি দিয়ে জেনেটিক্স থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, চ্যাপ্টার 1, 2 থেকে প্রশ্ন আসে না, শুধু চ্যাপ্টার 1টা আপনি এসএকিউর জন্য পড়বেনই না, এসবির জন্য পড়বেন দাগন লাইন, দাগন লাইন পড়া এসএকিউর জন্য পড়া কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, গেল, এইটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি আপনাদের সাথে কথা বলবো অস্কে নিয়ে। ওকে, এটা আমরা পরের ভিডিওতে বলি। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত থাক।